মোনার সাথে সম্পর্কের যেন অবনতি না ঘটে সেই জন্য প্রিয়ম প্রাণপণে বোঝানোর চেষ্টা করছে। প্রিয়ম অস্থির হয়ে ওঠে। মোনা প্রিয়মকে স্বাভাবিক গলায় বলল, আমি কিছু মনে করিনি, বুঝেছি মেয়েটা আপনার ক্লাসমেট, আপনার স্পেশাল কেউ হলেও আমার কিছু এসে যায় না। খুব সাবলীল গলায় বলল মোনা। কোনো রাগ অভিমান কিছুই নেই। প্রিয় মোনাকে বুঝে উঠতে পারল না ঠিক। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে বলল, সময় চেয়েছিলে না, তুমি সিদ্ধান্ত নিয়েছো। আমি জানি তুমি আমায় ভালোবাসলেও হ্যাঁ বলবে না। মোনা কোনো উত্তর করল না। মোনাকে নিরুত্তর দেখে প্রিয়ম আবার বলল, তুমি যদি আমায় বিশ্বাস করতে না পারো তাহলে বিয়ে করি, চলো। মোনা চমকালো, ভারী গলায় বলল, আমি এখনো সিদ্ধান্ত নেইনি, আমার একটু তাড়া আছে, উঠতে হবে এক্ষুনি। মোনা নিশানকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হলো। প্রিয়ম ওদের পিছু পিছু আসছে। মোনার কাছে এসে পাশে দাঁড়িয়ে বলল, কোথায় যাবে? আমি পৌঁছে দিই। না না, দরকার নেই। প্রিয়ম জোর করতে লাগলো। মোনা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার এক ফ্রেন্ডের বাসায় যাব, সেখানে আপনি কি করতে যাবেন বলুন? প্রিয়ম আর কথা বাড়ালো না। মোনা নিশানকে নিয়ে চলে গেল। কতদিন পর জ্যাকের বাসায় আসছে। মোনা গিয়ে দেখে জ্যাক বাসায় না। জ্যাককে ফোন করে বলল মোনা তার বাসায় এসেছে। জ্যাক অপেক্ষা করতে বলল, একটু বাদেই আসছে সে। প্রিন্সকে কোলে নিল, গালে গভীর আবেগের চুমো দিল। মোনা প্রিন্সকে বলল, সেফ ফাদার। প্রিন্স স্পষ্টভাবেই বলল। প্রিন্সের মুখে কথা শুনে মোনা আনন্দিত হয়ে গেল। মোনা দ্বিগুণ উৎসাহী হয়ে বলল, সে মাদার। প্রিন্স আগের ন্যায় বলল। মোনা হাসল। এর ভেতরেই জ্যাক আসলো। কফি খেতে খেতেই গল্প করলো অনেকক্ষণ। তারপরে বাসায় ফিরল। মহা দোতানায় ভুগছে মোনা। না পারছে প্রিয়মকে ভালোবাসতে, না পারছে মন থেকে জোর গলায় বলতে না। প্রিয়মকে ভালোবাসার অনেকগুলো উপযুক্ত কারণ রয়েছে। আবার ভালোবাসার জন্য মোনার জন্য প্রিয়মের চোখে যে ব্যাকুলতা, তীব্র ভালোবাসার বহিঃপ্রকাশ, এসবই যথেষ্ট। মাঝে মাঝে প্রিয়মের জন্য মোনার চিরনিরন্তর হৃদয় উপকূল তীব্র বেগে ঝড়ে বয়ে ভয়ঙ্কর তাণ্ডব চালিয়ে যায়। আবার মাঝে মাঝে চির নিস্তব হৃদয় উপকূল নিস্তবই থাকে, যেখানে কারোর জন্য ছিটে ফোটা মায়া ভালোবাসা বলতে কিছুই নেই। মোনার মনে হয় ওর মন বহুরূপী হয়ে গেছে, এক এক সময় এক এক রূপ ধারণ করে। নিজের মনে চাওয়া নিজের পক্ষে বোঝাই দুষ্কর হয়ে গেছে। মোনা ছাদে যায়, বিষণ্ণ দৃষ্টি মেলে আকাশ পানে তাকায়। আকাশের বিশালতা দেখে উদাস্য হয়। তামাটে নীলাভ রং দিগন্ত পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। মোনা কারো হাঁটার শব্দ পায়। শব্দটা ক্রমশই মোনার দিকে আসে। মোনার পেছনে ফিরে তাকিয়ে দেখতে ইচ্ছে হয় না। সব কিছুই অনীহা, অনাগ্রহ মোনার স্বভাবে পরিণত হয়েছে আজকাল। মোনার কানে আকুল এক গলার স্বর বিদ্ধ হলো। মোনা, তুই এখানে? কাজ কি তোর এখানে? বলছি না প্রয়োজন ছাড়া রুম থেকে বের হবি না? মোনা তাকিয়ে দেখে লিলি বেগম। মোনা হেসে কয়েক পা এগিয়ে গিয়ে লিলি বেগমকে জড়িয়ে ধরল। লিলি বেগমের উপস্থিতিতে মোনার উচ্ছ্বাসে লিলি বেগমের করা প্রশ্নগুলো চাপা পড়ে যায়। খালা, কখন আসলে তুমি? কতদিন বাদে আসলে? লিলি বেগমের সাথে কথা বলতে বলতে রুমে যায় মোনা। লিলি বেগম খাটের এক কোণে বসলো। বেশ আনন্দিত কথায় বলল, প্রিয়ম এখন অফিসে ব্যস্ত থাকে সারাদিন, আগের মতো সারাক্ষণ আড্ডা পার্টির সময় পায় না, বেশি বেপরোয়া হয়ে উঠেছিল। এখন বিয়ে করিয়ে বউ নিয়ে আসলেই আটকা পড়বে পুরোপুরি। মোনা চমকে ওঠে, বুকের ভিতরে দুরু দুরু করতে থাকে। প্রচণ্ড আগ্রহী গলায় জিজ্ঞেস করে, মেয়ে আগে থেকে পছন্দ করা আছে নাকি তোমার ছেলের? প্রশ্নটা করেই লিলি বেগমের উত্তরের অপেক্ষায় থাকা প্রতিটি মুহূর্ত যেন ঘন্টা সম। মোনার তর সইছে না। কয়েক মুহূর্ত পর লিলি বেগম বলল, তুই তো তোর নিপা খালাকে চিনিস না? নিপার ছোট মেয়ে বিভা। প্রিয়ম আর বিভার সাথে বিয়ে ঠিক করে রেখেছিলাম। মোনার গলা বেদনায় ছলছল করে ওঠে।
লিলি বেগমের কথার উত্তর করলেই যেন এই কষ্ট গলার স্বরের সাথে স্পষ্টভাবে আত্মপ্রকাশ করবে। মোনা শুধু ঠোঁট নাড়িয়ে ও বলল। আরও কিছু জিজ্ঞেস করতে গিয়েও পারল না। চেহারার ভঙ্গি স্বাভাবিক রাখার চেষ্টা করলো। লিলি বেগম কিছুক্ষণ বসে থেকে বলল, মোনা যেতে হবে আমায়, একটু কাজে বের হয়েছি। মোনা নিজেকে সংযত করার চেষ্টা করলো। মোনা ভ্রু কুঁচকে তাকালো, যেন লিলি বেগমের কথা স্পষ্ট বুঝতে পারল না। যথাসম্ভব সহজ গলায় বলল, যেতে হবে মানে? মাত্রই তো আসলে। একটু তাড়া আছে, কাল পরশু আসবো আবার, তুই ভার করিস না। মোনা লিলি বেগমকে তোড়জোড় করে বাধা দিল না। মোনার মাথায় শুধু বিভা নামটাই ঘুরপাক খাচ্ছে, আর কোনো দিকে মনোযোগ নেই। অমনোযোগীভাবে লিলি বেগমের পিছু পিছু মোনা বাসার নিচে পর্যন্ত গেল। লিলি বেগম চলে যাওয়ার পরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো মোনা। মোনা রুমে ফিরেই বিবর্ণ বিধ্বস্ত মুখে খাটে বসে। মোনার আক্রোশ আবেক্ষার সীমা রইল না। বিয়ে ঠিক করা অন্যজনের সাথে তবুও কেন তামাশা? মোনার যতটা না কষ্ট হচ্ছে তার থেকে বেশি প্রিয়মের উপরে ক্ষোভ হচ্ছে। তীব্র রাগে মোনার শ্বাস দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। চোখ অগ্নিবর্ণ ধারণ করলো। মোনা নিজেকে স্থির রাখতে পারছে না। অক্ষি বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুষ্ক কপল জিরিয়ে গেল। মোনার চোখের পানিতে কষ্টের চেয়ে ক্রোধ বেশি। মোনা ভার্সিটিতে যায়, অফিসে যায়, মন মরা হয়ে থাকে। সব কিছুতেই অনীহা লাগে। সকালবেলা ডোরবেল বেজে উঠল। প্রিয়ম এই সময় অফিসে যায়, আর যাওয়ার পথে মোনার সাথে দেখা করে যায়। মোনা দরজা খুলে দেয়। চোখে ধারালো তেজ, মুখের অবস্থা গুরুতর। প্রিয়ম মোনার মুখের দিকে তাকিয়ে চমকায়। কাউকে খুন করার প্রস্তুতি নিচ্ছ নাকি? অক্টোপাসের মতো ফুঁসছ যে। প্রিয়মের এত আহ্লাদ পূর্ণ কথা মোনার তেতো লাগে। রাগ আরও বেড়ে যায়। মোনা জমানোর সব ক্রোধ আক্রোশ প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে। প্রতিদিন অফিসে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে হবে। রাত বিরাতে আমায় দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। আমার প্রতি প্রেম উতলে পড়ে না এত ভালোবাসা দেখাতে? রাগে মোনার শ্বাস রুদ্ধ হয়ে আসার সম্পূর্ণ কথা শেষ করতে পারল না। প্রিয় মোনার হঠাৎ এরূপ আচরণে নির্বাক হয়ে গেল। নিশার দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রিয়ম উদ্ধৃত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মোনা? হঠাৎ এমন আচরণ কেন করছো তুমি? মোনা প্রিয়মের কোনো কথা শুনতে চাচ্ছে না। প্রিয়মের কথা মোনার তীব্র অসহ্য লাগে। রাগ বাড়ে, ক্ষোভ বাড়ে। প্রিয়ম মোনার হাত দুটো চেপে ধরে শান্ত গলায় বলল, বলবে তো কি হয়েছে? কিছু না বললে আমি বুঝবো কিভাবে? মোনা দীর্ঘশ্বাস ফেলল। রাগের চোখ দুটো বন্ধ করে বলল, আপনার কিছু বুঝতে হবে না। আপনি আমার সামনে আসবেন না, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। মোনা থেমে দম নেয়। মুহূর্তেই অকারণে এক মিথ্যা বলে ফেলল। আপনার কারণে আমার ব্যক্তিগত জীবনে সমস্যা হচ্ছে। প্রিয়ম শ্যান দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রিয়মের চোখে মুখে একটা প্রশ্ন স্পষ্টভাবে ফুটে ওঠে। চমকে গিয়ে বলল, ব্যক্তিগত জীবনে সমস্যা? কিসের ব্যক্তিগত জীবন তোমার? আপনার জন্য আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ঝামেলা হচ্ছে। মোনার বলা কথাটা ডাঙায় রাখা মাছের মতো প্রিয়মের বুকে তাপড়াতে থাকে। প্রিয়ম বজ্রাহত মানুষের ন্যায় দাঁড়িয়ে থাকে। কিছু মুহূর্ত মোনার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভারী গলায় বলল, কি বললে তুমি মোনা? প্রথমে শান্ত গলায় বললেও এই পর্যায়ে চেঁচিয়ে বলল। কি বললে তুমি? মোনা চোয়াল শক্ত করে ফেলল। অসহ্য লাগছে, সহ্য হচ্ছে না প্রিয়মের এই অহেতুক প্রতিক্রিয়া। নিজেকে বোকা মনে হচ্ছে। কেন আকৃষ্ট হলো প্রিয়মের প্রতি? যা বলেছি তা শুনেছেন, এখন চলে যান, অযথা চেঁচাবেন না। প্রিয়ম রাগী স্বর নিস্তেজ হয়ে গেল, যেন বুকের ভেতরে অভিমান ঢেউ খেলছে। তরঙ্গহীন গলায় বলল, আমি অযথা চেঁচামেচি করি তাই না মোনা? এতদিন পর এসে বললে তোমার ব্যক্তিগত জীবনে সমস্যা হচ্ছে। প্রিয়মের একটু আগের সমস্ত রাগ ক্রোধ কষ্টে পরিণত হলো। মনে হতাশা দাও দাও করে চলছে। চোখে মুখে তার তাপের আবির্ভাব হচ্ছে। কষ্টে গলা ধরে আসছে। যন্ত্রণায় জর্জরিত গলায় অভিমানী হয়ে বলল, আসবো না আর কখনো তোমার সামনে মোনা।
প্রিয়ম আর একবারও তাকালো না মোনার দিকে। হেঁটে চলেছে সিঁড়ি পেয়ে। মোনা তাকিয়ে রইল, রক্তশূন্য সেই দৃষ্টি। মোনার মনে যে অভিমান জমেনি তাও না, তীব্র চাপা অভিমানে বুঁদ হয়ে আছে মোনা। এই বিজন শহরে মোনা একাকিত্বের করলে মোনা যেন নিঃশেষিত হয়ে পড়ল। নির্ভীতে নানান ভাবনায় ডুবে কাতর হয়ে যায় মোনা। মোনার মনি প্রিয়ম নামটা মাথাচাড়া দিয়ে ওঠে। মোনার ভিতরটা আরও কাতর হয়ে ওঠে। মোনা ভার্সিটিতে যাচ্ছে, অফিসে যাচ্ছে, সব কিছুই চালিয়ে নিতে হচ্ছে। নিঃসঙ্গতা আঁকড়ে ধরে বাঁচতে লাগলো। খানিকের অবকাশে বিষাদময় হয়ে ওঠে মনটা। সন্ধ্যা নামে। সন্ধ্যায় ম্লান আলোয় ব্যাপ্ত ছয় পৃথিবী। মোনার চোখ থেকে মাঝে মাঝে দু এক ফোঁটা অশ্রু বিসর্জিত হয়। চোখ জিনিসটাও না সুবিধাবাদী। একসাথে যেন জীবনের সব বেদনা জড়ো হয়। প্রিয়ম 2 দিনে একবারও মোনার সামনে আসেনি, যোগাযোগ করার চেষ্টা করেনি। মোনা চায়নি প্রিয়ম দ্বিতীয়বার ওর সামনে আসুক, কিন্তু মনের গহীনে ব্যক্তি ইচ্ছার বিরুদ্ধে কোনো এক ক্ষীণ ইচ্ছার প্রদীপ নিভু নিভু করে চলছে। সে চায় প্রিয়ম আসুক, বারবার আসুক। সে চাওয়াটা বোধ হয় 5 দিন পর পূর্ণ হলো। ভার্সিটি শেষে মোনা বের হচ্ছে। মোনার নাম ধরে লম্বা গলায় ডাকলো। এই ডাকটার প্রতীক্ষায় প্রত্যাশায় ছিল যেন। মোনার বুকের ভিতরে হাতুড়ি পেটে শুরু হলো। মোনা ওর সুদীর্ঘ পল্লব বিশিষ্ট লোচনে অধীনে হয়ে তাকিয়ে পিছনে। প্রিয়ম গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, স্থির দৃষ্টিতে মোনার দিকে তাকিয়ে আছে। প্রিয়মের চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পষ্ট গভীর। মোনা কয়েক পা এগিয়ে যায়, সহজভাবে তাকাতে পারছে না। সংকোচ দ্বিধা কাজ করছে। প্রিয়মের চোখ মুখ প্রখর অভিমান স্ফুট হচ্ছে। প্রিয়ম ছুটে এসে জড়িয়ে ধরল মোনাকে। অভিমানে আচ্ছাদিত পূর্ণ গলায় বলল, মিথ্যা কেন বললে মোনা? আর বিভার ব্যাপারটা পুরো না জেনে নিজের মতো ভেবে নিলে। প্রিয়মের আলিঙ্গনে আবদ্ধ হয়ে মোনা কাঠের পুতুলের ন্যায় হয়ে যায়। খানিকক্ষণের জন্য মোনা চারপাশের অবস্থা ভুলে গেল ও কোথায় আছে। মোনা শুধু মনে হলো কয়েকদিন যাবৎ ও যে বিভীষিকা পড়েছে তা কিছুটা হলেও শমিত হয়ে। হিমশীতল একটা ভাব মোনার মনে জুড়ে দোল খাচ্ছে। মোনা নিজেকে মুক্ত করার চেষ্টা করলো না, আবার প্রিয়মকে জড়িয়েও ধরল না। জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। প্রিয়ম বিহার কথা বলল। প্রিয়ম কিভাবে জেনেছে? মোনা চমকায়। কয়েক মুহূর্ত পর প্রিয়ম মোনাকে আলিঙ্গন থেকে মুক্ত করে মোনার চোখের দিকে তাকিয়ে আক্ষেপ করে বলল, মিথ্যা কেন বললে? মোনা ঈষৎ কাঁপছে, নিরীহ গলায় বলল, মিথ্যা বলিনি। প্রিয়ম ক্ষুব্ধ হয়ে উঠল। মোনার এমন মিথ্যা কথায় রাগ হলো প্রচণ্ড। রাগে মিশ্রিত গলায় মোনাকে শাসিয়ে লম্বা সুরেই বলল, মোনা। মোনা তাকায় প্রিয়মের দিকে, বুঝতে পারে ও ব্যর্থ। প্রিয়মের থেকে দূরে থাকা ব্যর্থ চেষ্টা ছাড়া কিছুই না। মোনার বিবশ মনে নির্ভীতে প্রিয়ম মোনার মনে জায়গা করে নিয়েছে। মোনা অস্বস্তিতে বিস্তার শুরু করেছে। মোনা চাইলেও পারবে না এ থেকে দূরে হতে। অজানা এক মোহনীয় শক্তি মোনায় চৌম্বকের ন্যায় টানছে। চৌম্বকের সেই আকর্ষণ উপেক্ষা করতে ব্যর্থ মোনা। ব্যর্থতার গ্লানিতে মোনা নিস্তেজ হয়ে গেল। প্রিয়ম জোর গলায় আবারও বলল, মোনা তুমি চুপ কেন? কে বলেছে তোমার কাছে বিভার কথা? মোনা এসব শুধু শ্রুতির কাজে বলছে। মোনা ঘূর্ণাক্ষরেও ভাবেনি শ্রুতি এসব বলবে প্রিয়মের কাছে, কিংবা প্রিয়ম শ্রুতি অবধি যাবে। মোনা নিচু স্বরে বলল, বিভার কথা যে বলার বলেছে সেটা তো মিথ্যা না। সত্যির পিছনেও অনেক সত্যি থাকে। আম্মু বলেছে না? তুমি আম্মুকে জিজ্ঞেস করেছো এসব? আচ্ছা আচ্ছা, বিভার কথা শুনে তুমি এত ঈর্ষান্বিত কেন হলে মোনা? এত পাগলামি? মোনার মুখে লজ্জায় রক্তিমাঘা ফুটে উঠেছে কিছুটা। অপরাধ করে ধরা পড়া মানুষের ন্যায় চেহারার ভঙ্গি। মোনা অস্বীকার করে বলল, আমি ঈর্ষান্বিত নই। আপনার ফিয়ান্সি থাকা সত্ত্বেও কেন? প্রিয়মের বাধা মুখে পড়ে মোনার কথাটা অর্ধসমাপ্ত থেকে গেল। প্রিয়ম তাচ্ছিল্য করে হেসে বলল, ফিয়ন্সে? এত বাড়িয়ে বাড়িয়ে ভাবো কেন তুমি? ছোটবেলায় কে কি ঠিক করে রেখেছে সেটা কি আমার বিষয়? আমার ব্যক্তি স্বাধীনতা নেই? আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করার মতো কেউ নেই মোনা। আর ফিয়ন্সে হলো কিভাবে? ও
ওর সাথে না হয়েছে আমার বিয়ে আর না হয়েছে এঙ্গেজমেন্ট। প্রিয়ম কথা শেষ করে তাকালো মোনার মুখের দিকে। প্রিয়ম মোনার দিকে তাকাতেই মোনা অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলে। প্রিয়ম হাসলো, চিন্তার ভান ধরে বলল, আচ্ছা মোনা, বিবাহের কথা শুনে তুমি এত ঈর্ষান্বিত হলে কেন? মোনা মহা গম্ভীর মুখে বলল, আমি ঈর্ষান্বিত নই, আমি বিরক্ত হয়েছি। বাসায় বউ রেখে আমার পিছনে লেগে আছেন। মোনাকে রাগাতে গিয়ে প্রিয়ম নিজেই যেন রাগান্বিত হয়ে গেল। ক্ষোভ প্রকাশ করে বলল, বাসায় বউ মানে? মোনা খারাপ হচ্ছে। আর শুনো, তুমি স্বার্থপর হওনি এটা অন্তত বলো না, লোকে হাসবে। সত্যি স্বীকার করো, আমায় ভালোবাসো, সেটা স্বীকার করো। প্রিয়ম থেমে আবার বলল, যাক, কয়েকদিন কষ্ট করে লাভ হলো। আমার জন্য কারো ছল ছল করা চোখ দেখলাম, তাও সে বলবে সে আমায় ভালোবাসে না। মোনা এসব কথা উপেক্ষা করলো, উত্তর দেওয়ার ভাষা পেল না। হয়তো সত্যি কথা এগুলো, কিন্তু মোনার মানতে ইচ্ছে হচ্ছে না। এসব কথা এড়িয়ে গিয়ে বলল, আমার মাথা ব্যথা করে, বাসায় যাব। প্রিয়মকে দেখে মনে হলো বেশ আনন্দিত, খুশিতে চোখ উজ্জ্বল হয়ে উঠেছে, মন জুড়ে হিমশীতল শিহরণ জাগে। মোনা গাড়িতে ওঠে। প্রিয়ম গাড়ি স্টার্ট করেছে, হঠাৎ বেজে উঠল, ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শেখো তোমার চরণ মঞ্জিরে। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে বলল, তোমার পছন্দের গান, গান যেন আমার প্রতি তোমার হৃদয়ে কথন প্রকাশ করছে। মোনা চোখ বুজে আছে, কতদিন পর শুনছে এই সুর। মোনার কর্ণপ্রান্তে অলোক মুখে পড়েছে, মোনা হাত দিয়ে সরাচ্ছে বারবার। গানের শোনায় মোনা মোহনীয় হয়ে আছে। মোনাকে বাসার সামনে পৌঁছে দিয়ে প্রিয়ম চলে যায়। মোনা আজ অফিসেও যাওয়া হয়নি। অস্থির মজ্জায় শুধু এখন প্রিয়মকে নিয়ে ভাবনা গেঁথে আছে। প্রিয়ম যে মোনার অহর্নিশ উদ্বেগের কারণ হয়ে উঠবে সেটা মোনা কয়েকদিন আগেও বুঝতে পারেনি। মোনার মনে সরল স্বীকারোক্তি সে প্রিয়মকে ভালোবাসে, কিন্তু এটা মুখে প্রকাশ করতে অজ্ঞাত কারণেই মোনার আত্মসম্মানে আঘাত আনে যেন। এটা মুখে প্রকাশ করা মানে যেন নিজের ব্যর্থতা। নিজের ব্যর্থতায় কেউ কি কখনো প্রকাশ করে? মোনার মনে হচ্ছে ও প্রিয়মকে ভালোবাসেনি, বরঞ্চ প্রিয়মের কাছে হেরে গেছে। মোনা বিবশ চিত্তে নিজেই যেন বিমূঢ় হয়ে যায় প্রিয়মকে ভালোবেসে ফেলেছে এই ভেবে। ভালোবাসা জিনিসটা বড্ড অদ্ভুত, যেন নিজের আপন খেয়ালেই চলে। লিলি বেগম ছেলের বউ হিসেবে বিপাকে প্রত্যাশা করে। লিলি বেগম মোনাকে খুব বেশি ভালোবেসেছে, মায়ের অপূর্ণতা পূর্ণ করার চেষ্টা করেছে। মোনাকে যতই ভালোবাসুক, কিন্তু প্রিয়মের সাথে মোনার প্রেম এমন কিছু প্রত্যাশা করবেন না। যে মানুষটা এত ভালোবেসেছে তার অপ্রত্যাশিত কাজ করবে, তার আশা ভঙ্গ করবে। অন্যদিকে হাবিব সাহেব, হৃণিত একটা মুখ, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ যেন। এমন কত শত যুক্তি রয়েছে প্রিয়মকে ভালো না বাসার, কিন্তু ভালোবাসার এক অদ্ভুত নিয়ম আছে। হাজার হাজার যুক্তি তার কাছে পরাস্ত, বিবেকের স্বচ্ছ চিন্তা ভাবনাগুলো ঠাঁই নেই তার কাছে। ভবিষ্যতে কি হবে কি হবে না, এসব ভাবনাগুলোও যেন তখন অনাদৃত। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে শুধু একটা মন্ত্রই যেন দিকবিদিক আলোড়ন সৃষ্টি করে। মোনা অন্যমনস্ক হয়ে এসব চিন্তায় বিমগ্ন থাকে। কতক্ষণ ধরে কলিং বেল বেজেই চলেছে। কলিং বেলের শব্দ মোনার কানে বিদ্ধ হলেও অবচেতন মস্তিষ্কে দরজা খোলার সায় দিচ্ছে না। খানিক বাদে মোনার সম্মিত ফিরে যেন, ছুটে গিয়ে দরজা খুলে নিশান দরজার সামনেই দাঁড়িয়ে আছে, মুখে নিদারুণ বিরক্তি। এতক্ষণ পরে দরজা খোলায় মোনা দরজা বন্ধ করে পুনরায় সেও ভাবনায় মগ্ন হয়। মোনার দিনের অর্ধেকই যেন কাটে নানান চিন্তা ভাবনায়। প্রিয়ম অফিসে ব্যস্ত থাকায় আগের মতো সারাক্ষণ ব্যাপী আর মোনাকে বিরক্ত করা হয়ে ওঠে না। প্রিয়মের সেই সব বিরক্তিকর কাজগুলো শূন্যতা হয়ে হৃদয়ে উকি দিচ্ছে যেন। প্রিয়মের যেসব বিরক্তকর কাজগুলোকে রাগের মোনায় শ্বাসরোধ হয়ে যেত, মাথায় রগগুলো দপদপ করত,
সেই কাজগুলো প্রচণ্ড মিস করছে। মনের সব অবান্তর চিন্তাভাবনার অবসান ঘটে নিশানের ডাকে। রান্নার কথা যেন ভুলেই গেছে। মোনা নিজের উপরে বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলে কিচেনে যায়, দ্রুত হাতে সব কাজ করে। কয়েকদিন ধরে প্রিয়মের সাথে আনামা এক সম্পর্ক যাচ্ছে মোনার। মোনার স্বীয় স্বীকারোক্তির অভাবে এটাকে প্রেম বলে অভিহিত করা যাবে না। প্রিয়ম দিনে 2-4 বার ফোন দিয়ে খোঁজ নেবে, তেমন কোনো কথা হয় না। খেয়েছো কি, কি করছো, এসব ধরনেরই কথা। তবুও এর মাঝে ভালো লাগা, প্রশান্তি রয়েছে, অন্যরকম একটা অনুভূতি রয়েছে। মোনার জীবন নিয়ম মাফিকই চলছে। সকালে উঠে নাস্তা তৈরি করা, নিশানকে স্কুলে পাঠানো, নিজে ভার্সিটিতে যাবে, ভার্সিটি শেষে অফিস করে বাসায়। একই নিয়মে আবদ্ধ হয়ে চলেছে জীবন। প্রিয় মাঝে মাঝেই সকালে অফিসে যাওয়ার পথে মোনার সাথে দেখা করে যাবে। সকালে কলিং বেলের শব্দ ঢক করে পাঁজর কাঁপিয়ে দেয় মোনার। কলিং বেল বাজা মানেই একটা শব্দ যেন মোনার মন মস্তিষ্ক জুড়ে তারিঙ্গ হয়। সেটা হলো সে এসেছে। মোনা প্রতিদিনের ন্যায় আজও উন্মুক্ত হয়ে দরজা খোলে। দরজা খুলতেই প্রিয়মের স্নিগ্ধ হাসি মোনার মন জুড়ে শিহরণ যোগায়। প্রিয়মের গায়ের ঘ্রাণটা মোনার নাকে ভেসে আসে মৃদু বাতাসে। এই ঘ্রাণটার অপেক্ষায় অধীর হয়ে থাকে যেন। প্রিয়ম চেয়ার টেনে বসলো। মোনা ছুটে কিচেনে গেল। নাস্তা বানানোর শেষ হয়নি। নিশানকে কাছে ডাকলো প্রিয়ম। নিশান প্রিয়মের কাছে এসে জড়সড় হয়ে দাঁড়ালো। নিশানের মুখ দেখে মনে হয় প্রিয়মকে ভয় পায়ও। প্রিয়ম হেসে বলল, নিশান, তুমি আমায় দেখলে আড়ষ্ট হয়ে যাও কেন? ভয় পাও? নিশান মাথা ঝাঁকিয়ে না বলে অন্য রুমে চলে যায়। প্রিয়ম চেয়ারে বসে বসে মোনাকে দেখছে। রান্নাঘরের জানালা দিয়ে রুম থেকে স্পষ্ট দেখা যায়। প্রিয়ম চেয়ার ছেড়ে ওঠে, শব্দহীন পায়ে ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। মোনা কাজ শেষ করার চেষ্টা করছে দ্রুত। প্রিয়মের উপস্থিতি টের পায় না। মোনার কপালে ভোরের শিশিরের মতো বিন্দু বিন্দু ঘাম জমেছে। মোনা বাম হাতের উল্টো পাশ দিয়ে ঘাম মুছছে। প্রিয়ম নিঃশব্দে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকে সেখানে। প্রিয়ম হঠাৎ পেছন থেকে 2 হাত মোনার কোমর জড়িয়ে ধরে। মোনা আকস্মাৎ প্রচণ্ডভাবে চমকেও পিছনে ঘুরতেই প্রিয়মকে দেখে। খুব কাছে প্রিয়ম। মোনা সর্বাঙ্গে কেঁপে উঠে মুহূর্তেই মুখ ঘুরিয়ে ফেলে। মোনার হাত পা মৃদু কাঁপছে যেন। শ্বাস প্রশ্বাস কয়েক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। মোনার শিরা উপশিরায় শরীরের প্রতি রঞ্জে রঞ্জে তোলপাড় শুরু হলো। মোনার রোদ হয়ে আসা কণ্ঠে বলল, ছাড়ুন। প্রিয়ম ছাড়ল না। প্রিয়মের নিঃশ্বাস মোনার শরীরে বাজছে। অদ্ভুত এক স্পর্শানুভূতি মোনার শরীর মন আবশ করে রেখেছে যেন। যেখানে প্রিয়মকে বাধা দেওয়ার ইচ্ছে খুব ক্ষীণ। প্রিয়ম আবেগপূর্ণ হয়ে ধরা গলায় বলল, ছাড়বো না, বলো ভালোবাসো আমায়। কি এক ধারালো মোহময় ছিল সে গলা। প্রখর মোহে মোনা যে আচ্ছন্ন হয়ে গেল। মোনা দুর্বল গলায় বলল, ছাড়ুন আমায়। প্রিয়মের মুখ মোনার ডান কাঁধ বরাবর। ঠোঁটের উষ্ণ ছোঁয়া ধারালোভাবে বিচ্ছে সেখানে। পেশাগ্রস্ত মানুষের মতো অচেতন হয়ে শক্তিহীন পায়ে দাঁড়িয়ে রইল মোনা। প্রিয়ম পুনশ্চ জিজ্ঞেস করল, মোনা ভালোবাসো আমায়? প্রিয়মের মিহি স্বরের কথা টুকু মোনার কান অবধি পৌঁছে। মোনা ঘুর লাগা অবস্থায় কোনো ভাবনা চিন্তা বাজে প্রিয়মের স্পর্শ দিতেই বিবশ হয়ে বলল, ভালোবাসি। মোনার মুখ থেকে নিঃসৃত হওয়া এই একটা শব্দ শোনার জন্য প্রতীক্ষা করছে মাসের পর মাস। সেই প্রতীক্ষা শব্দটা শুনেই প্রিয়মের মন জুড়ে বসন্তের হিমেল পবন মৃদুভাবে বইতে লাগলো। প্রিয়ম চোখ বন্ধ করে যেন সেই বসন্ত পবনের স্নিগ্ধতা অনুভব করছে যেন। মোনা তীব্র সুখকর অনুভূতিতে আবশ হয়ে বজ্রাহত মানুষের ন্যায় দাঁড়িয়ে থাকে যেন। কেউই কোনো কথা বলছে না। মানুষ যখন খুব কাছে আসে তখন মুখে কথা হয় না, কথা হয় যেন হৃদয়ে হৃদয়ে, নিঃশব্দের নীরবতায়। প্রিয়ম মোনাকে নিজের আলিঙ্গন থেকে মুক্ত করে দেয়। মোনা তাকায় না প্রিয়মের দিকে। প্রিয়মের দিকে তাকানো মোনার জন্য এখন পৃথিবীর সব থেকে দুরূহ কাজ যেন। মোনার ইচ্ছে করছে প্রিয়মের দিকে তাকিয়ে প্রিয়মের মুখাবয়ব দেখার, কিন্তু অস্বস্তি জরিমা তার আপন চিত্তে মোনায় জড়িয়ে রেখেছে। মোনা ছুটে চলে যায় রুমে, গিয়ে দরজা বিকট শব্দে বন্ধ করে দেয়। বন্ধ দরজার এপাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে প্রিয়মের দেওয়া অনুভূতিটুকু এখনও অনুভব করছে যেন। সে অনুভূতির রেশ এখনও কাটেনি। মোনা কয়েক মুহূর্ত পরেই চোখ খোলে।
একটু তফাতেই বসে আছে নিশান। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় মোনার দিকে। মোনা চোখ মুখ স্বাভাবিক করার চেষ্টা করে। নাস্তানাবুদ মুখে নিশানের দিকে তাকায়। স্কুলে যাওয়ার সময় হয়েছে, আসো রেডি করিয়ে দেই। মোনা নিশানের সাথে কথা বলছে, কিন্তু মস্তিষ্কে একটু আগের অনুভূতি আনন্দিত হতে থাকে। হৃৎপিণ্ড জুড়ে শীতল রক্ত প্রবাহিত হচ্ছে যেন। মোনা অন্যমনস্কভাবে নিশানকে রেডি করিয়ে দিচ্ছে। দরজার বাইরে থেকে প্রিয়মের কণ্ঠ মোনার কানে আসছে। ওনার দরজা আটকে রেখেছো কেন? মোনা উত্তর দেয় না। প্রিয়মের মুখোমুখি হওয়ার সাহস হারিয়ে ফেলেছে। ওপাশ থেকে পুনশ্চ বলে, বোনা আমি চলে যাচ্ছি। মোনার গলার স্বর মন্তর। বলল, যান। মোনার প্রতিউত্তর প্রিয়মের কানে হয়তো পৌঁছেছে, নয়তো পৌঁছায়নি। প্রিয়ম নির্বিবাদে চলে যায়, কথা বাড়ায়নি। ঘটনার রেশ কাটাতে মোনার বেশ সময় লেগেছে। এমন অনুভূতির সাথে মোনা প্রথম পরিচিত হয়। প্রথম প্রেমানুভূতি, প্রথম স্পর্শানুভূতি, প্রচণ্ড তীক্ষ্ণ, প্রখর, শানিত, যার রেশ কাটাতে সময় একটু বেশিই লাগে। মোনা ভার্সিটিতে যায়, সব কিছুতেই অমনোযোগী। কেউ কোনো কথা বললে বিম্বল চিত্তে হ্যাঁ হুম বলে। হঠাৎ প্রবল জোরে একটা ধাক্কা পড়ল মোনার কাঁধে। হঠাৎ এমন আক্রমণে মোনা অপ্রস্তুতভাবে কেঁপে উঠল। পেছনের দিকে তাকিয়ে দেখে শ্রুতি দাঁড়িয়ে আছে। মোনার ভিড়কে এগিয়ে দেখে শ্রুতি হাসছে। পলকেই গম্ভীর হয়ে বলল, কি হয়েছে মোনা তোমার? সারাক্ষণ চিন্তিত ভাব নিয়ে বসে থাকো, আমায় বলা যায় না? শ্রুতি এইটুকু বলে মোনার পাশে বসলো ঘনিষ্ঠ হয়ে। তারপরে আবার মোনার কাঁধে মৃদু ধাক্কা দিয়ে আগ্রহী গলায় পুনর্বার বলল, কি হয়েছে বলো তো? তমচ্ছন্ন ভাব নিয়ে থাকো। মোনা শ্রুতির দিকে তাকিয়ে হাসলো। কোনো এক অজ্ঞাত কারণে মোনা শ্রুতির কাছে বলতে ইচ্ছে হয় না কিছু। মোনা হাই তুলতে তুলতেই বলল, আরে কিছু না, বাংলাদেশের কথা মনে পড়লো হঠাৎ। শ্রুতির কাছে কথাটা গ্রহণযোগ্য মনে হলো না কেন জানি। বরাবরের মতনই পুনরায় আবারও কিছু জিজ্ঞেস করলো না। বলবে না তুমি আমার কাছে? যাকে বাদ দিই। আচ্ছা, ভার্সিটির পর রেস্টুরেন্টে যাবে? তোমার আর সমীরের মাঝে কাবাবের হাড্ডি হতে যাব। আমার সাথে যতবার গিয়েছো, কখনো কি তোমার নিজেকে কাবাবের হাড্ডি মনে হয়েছে? আমরা অমন না। শ্রুতি একটু থামে। হঠাৎ একটা কথা মাথায় আসে। বলবে কি বলবে না তাই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে। ইতস্ত বোধ করে বলেই ফেলল, প্রিয়মকে আসতে বলি। কথাটা বলেই মোনার দিকে তাকিয়ে বিদ্রূপ স্বরূপ জিহ্বায় কামড় দেয় শ্রুতি। মোনা প্রতিক্রিয়া যে ব্যাপারে ভয়াবহ সে শ্রুতি পূর্ব অভিজ্ঞতা থেকেই বলতে পারে। কিন্তু শ্রুতির ধারণা মিথ্যে হলো। মোনা স্বাভাবিক গলায় বলল, প্রিয়ম এখন অফিসে। স্বাভাবিক নিয়মের বিঘ্ন ঘটেছে যেন। শ্রুতি ভ্রুকুচকে তাকালো, আশ্চর্যায়িত হয়ে বলল, প্রিয়মের কথা বললাম, তাও এত স্বাভাবিক গলায় উত্তর দিয়েছে। বিশাল পরিবর্তন। মোনা হেসে বলল, তোমার কি ধারণা আমি সবসময় মানুষের সাথে রুক্ষ ব্যবহার করি? আর প্রিয়মের কথা বললে আমি রাগ করব কেন? হ্যাঁ, পূর্ব অভিজ্ঞতা থেকে আমার তো সে ধারণাই ছিল। প্রেম টেম হয়ে গেল নাকি? মোনা বিরক্ত হয়ে তাকালেও কয়েক মুহূর্ত পরে হেসে দিল। নিপুণতার সাথে প্রসঙ্গ দ্রুত পাল্টাতে বলল, তোমার আর সমীরের বিয়ের ব্যাপারে কি হলো? কথাশ্রুতি প্রিয়মের ব্যাপারটা হারিয়ে গেল। মোনা এটাই চেয়েছিল। কিছুক্ষণ পরে আবার ক্লাস শুরু হয়। ভার্সিটি শেষে শ্রুতি খুব জোর করলো মোনাকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য। মোনা নানান অজুহাতে গেল না। সামিরা শ্রুতির সাথে অস্বস্তি লাগে মোনার। মোনা ওর অফিসে যায়। রাতে হয়তো প্রিয়ম ফোন দিবে, নয়তো দেখা করতে আসবে। কিভাবে যাবে প্রিয়মের সামনে? মোনার মুখ রক্ত জবার মতো রক্তিম হয়ে ওঠে, লজ্জায় কিংবা অস্বাচ্ছন্দ্যে। মোনা অফিস শেষে বাসায় ফিরে। আগের মতো আজ আর ক্লান্তি লাগেনি। অফিস থেকে এসে নিশানের পাশে বসে গল্প করে। নিশানকে সঙ্গ দেয় কতক্ষণ। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। মোনা প্রতীক্ষা করছে একটা ফোন কলের, নয়তো মেসেজ টিউনের। মোনার মেসেজ টিউন ভেজে ওঠে। নিচে আমি, একটু আসো, লজ্জাবতী রানীকে দেখি। মোনা বারান্দায় যেতে উদ্যত হয়, আবার অন্যর হয়ে যায়। অস্বস্তি জেগে ধরেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, ভূতের ভিতরে দুরু দুরু করছে। আবার কয়েক পা সামনে বাড়ায়। তমসাবৃত রাত, ঘন আধারের চাদর চারদিকটাকে জড়িয়ে রেখেছে।
অন্ধকারে শুধু প্রিয়মের হাতে মোবাইলের টর্চটা একটা মানবাকৃতি বোঝা যাচ্ছে, মুখ দেখা যায় না। মোনা জানে প্রিয়ম কালো শার্ট বা টি শার্ট গায়ে, যা অন্ধকারের সাথে মিশে আছে। মোনার হাতের টর্চের আলো আর রুম থেকে আসা আলোতে প্রিয়ম মোনাকে স্পষ্ট দেখছে। মোনার মুখে রক্তিম শুক্র বর্ণ ফুটে উঠেছে। এই অন্ধকারে সেটা হয়তো প্রিয়মের দৃষ্টিগোচর হয়েছে, নয়তো হয়নি। কিন্তু চমৎকার মুহূর্ত এভাবে নিঃশব্দে কেটে যায়, যার সাক্ষী এই তিমির রাত। মোনার জীবনে প্রথম প্রেম, কি এক ধারালো অনুভূতিময় মুহূর্তে। মোনার অন্তরতম প্রদেশে যেন বসন্তের আবির্ভাব ঘটেছে। মোনা বিপুল চিত্তের কল্পনা দিকদিকিত মাতিয়ে তুলেছে। অদ্ভুত এক প্রেমাবেগ বসন্তের হিমেল মারুতের মতো মোনার মনে মৃদু দোলা দিচ্ছে। মোনা মাঝে মাঝে স্থান কাল ভুলে প্রিয়মকে নিয়ে ভাবনায় বিবশ হয়ে যায়।